হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের CC3 পেপার থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন থাকছে প্রাচীন ভারতের মথুরা নগরীর গুরুত্ব। অ্যান্সারটা তোমরা দেখে নাও। প্রাচীন ভারতে মথুরা নগরীর গুরুত্ব বহুবিধ। এই শহরটি শুধু একটি স্থান নয়, একটি ইতিহাস বলছে এটি ইতিহাস, ধর্ম, শিল্পকলা এবং সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। মথুরার সবচেয়ে বড় পরিচয় হলো এটি শ্রীকৃষ্ণের জন্মস্থান। হিন্দু পুরাণ ও বিশ্বাস অনুযায়ী এই শহরেই কংসের কারাগারে দেবকী ও বাসুদেবের পুত্ররূপে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। তাই মথুরা হিন্দুদের কাছে এক পবিত্র তীর্থস্থান এবং যুগ যুগ ধরে এটি লক্ষ লক্ষ ভক্তের গন্তব্য। মথুরা ইতিহাসে অনেক প্রাচীন। মথুরার ইতিহাস অনেক প্রাচীন। রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক গ্রন্থে এই শহরের উল্লেখ পাওয়া যায়। একসময় মথুরা ছিল এক সমৃদ্ধশালী নগরী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। বিভিন্ন দেশ থেকে বণিকেরা এখানে ব্যবসা করতে আসতেন, যার ফলে মথুরার অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে উন্নতি লাভ করে। বৌদ্ধ ধর্মের ইতিহাসেও মথুরা একটি বিশেষ স্থান আছে। কথিত আছে এখানে রাজকুমার উপগুপ্ত বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং পরে সম্রাট অশোককেও তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন। শিল্পকলার ক্ষেত্রে মথুরা এক বিশেষ স্থান অধিকার করে আছে। কুষাণ আমলে মথুরা শিল্পকলা বিশেষভাবে উন্নতি লাভ করে। মথুরায় তৈরি হওয়া বুদ্ধ, জৈন তীর্থঙ্কর এবং অন্যান্য দেবদেবীর মূর্তি ভারতীয় শিল্পের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। মথুরার শিল্পকলা তার নিজস্ব বৈশিষ্ট্য এবং শৈলীর জন্য সুপরিচিত, যা ভারতের শিল্পের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, মথুরার ভৌগোলিক অবস্থানও এর গুরুত্বের একটি কারণ। এটি উত্তর ভারতের একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত, যা প্রাচীনকালে বাণিজ্য এবং যোগাযোগের জন্য সহায়ক ছিল। মথুরার এই সকল বৈশিষ্ট্য ধর্মীয়, ঐতিহাসিক, বাণিজ্যিক, শৈল্পিক এবং ভৌগোলিক এই অঞ্চলটিকে প্রাচীন ভারতের এক গুরুত্বপূর্ণ নগরীতে পরিণত করেছে। আজও মথুরা তার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখেছে এবং ভারতীয় ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে আছে। দ্বিতীয় প্রশ্ন দেখো, অশোকের লেখ বিষয় একটি সংক্ষিপ্ত টিকা। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। আরও একটা প্রশ্নের উত্তর আলোচনা করব আজকের ক্লাসে। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এখানে কি বলা হচ্ছে দেখো, অশোকের লেখ বিষয় সংক্ষিপ্ত টিকা। অ্যান্সারটা দেখে নাও। অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের তৃতীয় সম্রাট, যিনি খ্রিস্টপূর্ব 268 থেকে 232 অব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তিনি ভারতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শাসক হিসাবে বিবেচিত হন। অশোকের রাজত্বকালে সাম্রাজ্য বিশাল আকার ধারণ করে, যা প্রায় সমগ্র ভারতীয় উপমহাদেশ জুড়ে বিস্তৃত ছিল। তবে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা সম্রাট অশোকের জীবনে এক গভীর পরিবর্তন নিয়ে আসে। এই যুদ্ধের রক্তক্ষয়ী পরিণতি দেখে তিনি অনুতপ্ত হন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, অশোকের লেখ বলতে মূলত তার অনুশাসন বা আদেশকে বোঝায়, যা তিনি শিলা স্তম্ভের ওপরে খোদাই করে প্রকাশ করেছিলেন। এই লেখগুলি ব্রাহ্মী লিপিতে লেখা এবং তৎকালীন সমাজের বিভিন্ন দিক, যেমন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, নৈতিক অবস্থা সম্পর্কে ধারণা দেয়। অশোকের অনুশাসনগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। দেখো, অনুশাসনগুলিকে শিলালিপি আর স্তম্ভলিপি। শিলালিপি আর স্তম্ভলিপি। শিলালিপিগুলি বিভিন্ন আকারে পাথরের ওপরে খোদাই করা হয়েছে। অন্যদিকে স্তম্ভলিপিগুলি স্তম্ভের ওপর খোদাই করা। এই লিপিগুলির মাধ্যমে অশোক তার প্রজাদের প্রতি বিভিন্ন উপদেশ ও নির্দেশ জারি করেছিলেন, যা ধম্ম নামে পরিচিত। ধম্ম হলো পালি শব্দ। ধম্ম এর প্রকৃত রূপ। তারপরে কি হচ্ছে দেখো,
অশোকের অশোকের অনুশাসনগুলি সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছিল এবং এগুলি থেকে তার শাসন ব্যবস্থা, ধর্মীয় বিশ্বাস এবং প্রজাদের প্রতি তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। এই লেখগুলি ঐতিহাসিক তথ্যে মূল্যবান উৎস হিসাবে বিবেচিত। অশোকের অনুশাসনগুলি শুধু তার সময়ের ইতিহাস নয়, বরং ভারতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিল। এবার পরের প্রশ্নের উত্তর দেখো। এবার তৃতীয় প্রশ্ন দেখো, মথুরা শৈলীর ভাস্কর্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। অ্যান্সারটা বুঝে নাও তোমরা। মথুরা শিল্পধারা ছিল প্রাচীন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকলা, আর এই শিল্পধারাটি খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত মথুরা নগরী ও তার আশেপাশের অঞ্চলে বিকাশ লাভ করেছিল। মথুরা ছিল শিল্প, সংস্কৃতি ও বাণিজ্যের একটি প্রসিদ্ধ কেন্দ্র। এই কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন শৈলীর সংমিশ্রণ ঘটেছিল মথুরা শিল্পে। তারপর কি বলা হচ্ছে দেখো, মথুরা শিল্পধারার প্রধান বৈশিষ্ট্য হলো এর মৌলিকতা এবং ভারতীয় ঐতিহ্য। এই শিল্পে বৌদ্ধ, জৈন ও হিন্দু দেবদেবীর মূর্তি তৈরি হতো, কিন্তু সবচেয়ে বেশি মূর্তি তৈরি হয়েছে বৌদ্ধ ধর্মে। এই মূর্তিগুলির মধ্যে বুদ্ধের মূর্তি বিশেষভাবে উল্লেখযোগ্য। মথুরার শিল্পীরা বুদ্ধের মূর্তিকে এক নতুন রূপ দিয়েছিল, যেখানে গ্রিক শিল্পেরও প্রভাব দেখা যায়। তারপরে কি আছে দেখো, মথুরা শিল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর মাধ্যমে সাধারণ মানুষের জীবন ও দৈনন্দিন ঘটনাও ফুটিয়ে তোলা হয়েছে। এই শিল্পে নারী মূর্তি বিশেষভাবে আকর্ষণ, যেখানে তাদের সৌন্দর্য ও মাতৃত্বের দিকটি তুলে ধরা হয়েছে। তারপর কি বলা হচ্ছে দেখো, মথুরা শিল্পে বিভিন্ন প্রকার পাথরের ব্যবহার করা হয়েছে, যেমন লাল বেলে পাথর। এই পাথর মথুরা ও তার আশেপাশের অঞ্চলে পাওয়া যেত। শিল্পীরা পাথর কেটে মূর্তি তৈরি করতেন এবং সেগুলি সুন্দরভাবে সাজাতেন। মথুরা শিল্পধারা ভারতীয় শিল্পের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এটি শুধু একটি শিল্পধারা নয়, বরং তৎকালীন সমাজের প্রতিচ্ছবিও বটে, আর এই শিল্পধারা পরবর্তীকালে ভারতীয় শিল্পের ওপর গভীর প্রভাব ফেলেছিল। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের উত্তর।